ভারত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য ধরনের রাজনীতি করছেন। ভারত খুব একটা উন্নত মানের আন্তর্জাতিক রাজনীতি করছে বলে বিগত কয়েক মাস, বিশেষ করে 5ই আগস্টের পরে করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। তারা যে ভারত একটা ভুল রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে যে সম্পর্কের বিষয়ে যে নীতি তারা অবলম্বন করছেন, এটা হয়তো আমার ধারণা সাময়িক একটা চাপ তৈরি করার জন্য, কিন্তু প্রতিটা বিষয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছে বাংলাদেশ। প্রথমে যে কথাটি বলতে চাই, এখন পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। কোনো দেশ বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। এমন কোনো দেশ নাই পৃথিবীতে যারা একেবারে সকল বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নিজেরা স্বনির্ভর হয়ে থাকবে। পৃথিবী স্বনির্ভর, কিন্তু কোনো দেশই স্বনির্ভর নয়। কারো না কারো কাছে কোনো না কোনো ভাবে নির্ভর করতে হয়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের এই পৃথিবীকে ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক বিষয়টি, বিশেষ করে ব্যবসায় এর মাধ্যমে এক দেশ আরেক দেশকে নিয়ন্ত্রণ এবং ইভেন জোটবদ্ধ হওয়া এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে অর্থনীতি এবং সমরনীতি, এই দুইটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। যেই দেশের অর্থনীতি এবং সমরনীতি সবচেয়ে উন্নত, তারাই বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাধান্য পায় এবং তারা কূটনীতিটা ওইভাবে পরিচালনা করতে পারে। আমি মনে করি কূটনীতির দুইটা উইং, একটা হলো সমরনীতি আর একটা হলো অর্থনীতি। তো সমরনীতি যেহেতু একটু ঘৃণ্য বিষয়, মানুষ প্রকাশ্যে যুদ্ধ, প্রকাশ্যে আক্রমণ, এগ্রেসিভ, এগুলো সাধারণ মানুষ এবং পৃথিবী পছন্দ করে না। সেই জন্য এই বাণিজ্যটাও একটা যুদ্ধে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে এই যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বাতিল করা হলো, সেটা মূলত চায়নাতে যে 26শে মার্চ আমাদের প্রধান উপদেষ্টা ভিজিটে গেলেন তখন থেকে, এবং বিশেষ করে মোদিকে দুটি চিঠি দেওয়ার পরেও আলোচনায় রাজি না হওয়ার পরে ওখানে গিয়ে আবার সাইডলাইনে আলোচনা করেছেন। সেখানে সেটা একটা বিষয়। আরেকটা হলো যে ডক্টর ইউনূস 7 সিস্টার নিয়ে বাণিজ্যিক ভাবে একটা ধারণা দিয়েছেন যে 7 সিস্টার হলো ল্যান্ডলক কান্ট্রি। এটা তো মিথ্যা নয়। এবং ল্যান্ডলক কান্ট্রিগুলো সমুদ্র দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য সহজ। এখন পর্যন্ত পৃথিবীতে পানিপত্র হলো বাণিজ্যের জন্য সবচেয়ে সহজ, আর আকাশপথ অত্যন্ত ব্যয়বহুল এবং স্থলপথ মধ্যম আকারের সমস্যা এবং ইয়ে। তো যাই হোক, এই সম্প্রতি আমি নেপালও গিয়েছিলাম। নেপালের সাথে বাংলাদেশের দূরত্ব হলো 21-22 কিলোমিটার। তো আমরা যখন প্রথম শুনেছি বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করা হলো, তখন আমরা ধরে নিয়েছিলাম যে নেপাল ভুটান সহ বন্ধ করা হয়েছে। এখন এটাকে আবার একটু ঘুরিয়ে বলা হচ্ছে নেপাল ভুটানের ব্যাপারে এটা প্রযোজ্য নয়, অন্য কোনো থার্ড কান্ট্রি অর্থাৎ চীন বা অন্য কোনো দেশকে বোঝানো হয়েছে হয়তো। কিন্তু আমি মনে করি বা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো ল্যান্ড লক ইয়েকে দেশকে আইসোলেটেড করে দেওয়া যায় না। ইভেন আমরা যদি একটু খুব সাধারণভাবে চিন্তা করি, শহরে বা গ্রামে যদি আমরা একটা বাড়ি কিনতে যাই বা কারো বাড়ি আছে তার সামনে আরেকটা বাড়ি, কিন্তু সে কিন্তু আইনগতভাবে সেই বাড়ি থেকে মানুষ বের হওয়ার আসা যাওয়ার রাস্তাটা দিতে বাধ্য হয়। সেটা আইনের মাধ্যমে হোক, সালিশির মাধ্যমে হোক, সামাজিক চাপেই হোক, তাকে পথ দিতে হবে আসা যাওয়ার। ঠিক তেমনি ভাবে আমি মনে করি ওই 7 সিস্টারের যে ল্যান্ডলক কান্ট্রিগুলো, সেগুলো বন্ধ করার কোনো নৈতিক অধিকার কিন্তু ভারতের নাই। তবে ভারত বলতে পারে যে এগুলো তো আমাদের দেশ না, রাজ্য। তো সেই হিসাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু সাথে সাথে বাংলাদেশের বুক চিরে যে ট্রান্সশিপমেন্ট ভারত ব্যবহার করতো, সেগুলো বন্ধ করার জন্য বন্ধ করা হয়েছে। এবং বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি বলেছেন যে এটার জন্য বড় আকারে কোনো সমস্যা হবে না। তবে সমস্যাটাও আমার কাছে মনে হচ্ছে যে একেবারে সাময়িক। এটা যেহেতু ভারত একঘেয়েমি করছে, ভারত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য ধরনের রাজনীতি করছেন। ভারত খুব একটা
উন্নত মানের আন্তর্জাতিক রাজনীতি করছে বলে বিগত কয়েক মাস, বিশেষ করে 5ই আগস্টের পরে করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। তারা এত বেশি নির্ভর ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের উপর, তারপর তার পতনের পর যেন ভারত দিশেহারা হয়ে পড়েছে। কারণ ভারতের আশেপাশে কোনো দেশের সাথেই তাদের সুসম্পর্ক নেই। তারা একেবারেই সম্পর্ক মেনটেন করতে পারেনি। কোনো দেশ ছোট হতে পারে, কিন্তু কখনো ওই যে বলে না শামুক, পচা শামুকেও পা কাটে। তো কোন দেশ কখন একটা বড় দেশের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় সেটা সময় বলে দেয়। তো সুতরাং ভারতের রাজনীতি, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ভারত একটা ভুল রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে যে সম্পর্কের বিষয়ে যে নীতি তারা অবলম্বন করছেন, এটা হয়তো আমার ধারণা সাময়িক একটা চাপ তৈরি করার জন্য, কিন্তু প্রতিটা বিষয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছে বাংলাদেশকে যেই চোখে ভারত দেখতো, ভারত 5ই আগস্টের পরে একই চোখে দেখছে বলেই ভুলগুলো হচ্ছে। বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের সকল মানুষ, আমরা দেখেছি বিএসএফ যখন আক্রমণ করতে চায়, তো উদ্যত হয় কারো বিষয়ে, এই বিএসএফ এর তখন আমরা দেখেছি যে গ্রামের কৃষক কাস্তে হাতে শাবল হাতে নিয়ে সেই আমাদের বিজিবির সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যদিও তার হাতে খুব নগণ্য একটা অস্ত্র, কিন্তু দিস ইজ মোরাল। একটা দেশের মোরাল এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 5ই আগস্টের পরে বাংলাদেশের জনসাধারণের মধ্যে একটা সংস্কার বা একটা উদ্দীপনা জেগেছে এবং মোরাল বৃদ্ধি পেয়েছে। আমরা বিগত 15-17 বছর যেভাবে ছিলাম, বাংলার মানুষ আর তেমনি নাই। সুতরাং বাংলার মানুষ সারা পৃথিবীতে শির উঁচু করে দাঁড়াতে চায় এবং সম্প্রতি ডক্টর ইউনূস অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমেই বলেছেন বাংলাদেশ আর পৃথিবীতে যাবে না, সমগ্র পৃথিবী বাংলাদেশ এ আসবেন এবং 600 অধিক, প্রায় 660 জন বিশ্বের বিখ্যাত ব্যবসায়ীকে এই দেশে একটা সামিট করে তা প্রমাণ করেছেন। এবং সর্বোপরি ট্যাক্স, এই যে ট্রাম্পের ট্যাক্সের ব্যাপারে যে চিঠি দিয়ে, একটা মাত্র 1 পৃষ্ঠার চিঠি দিয়ে 75টা দেশ, এমনকি ভারতও এটার জন্য বেনিফিটেড। সব এই 75টা দেশই কিন্তু এখন বাংলাদেশের নাম ওইভাবেই নাই। যে বাংলাদেশের যে এখন একটা সরকার পরিচালনা করছেন, সেখানে যে ব্যক্তিটি, সে শুধু বাংলাদেশের জন্য বিখ্যাত নয়, সে সারা পৃথিবীর জন্য এক অনন্য মানুষ। আমি মনে করি ডক্টর ইউনূস এখন নূতন বাংলাদেশের জাদুকরে পরিণত হয়েছে এবং আমরা আশা করি আমাদের দল মত নির্বিশেষে সবাই তাকে নির্বিঘ্নে কাজ করে যেতে সহযোগিতা করবে। তবেই আমরা আন্তর্জাতিক রাজনীতিতে দেশ এগিয়ে যাবে। দেশের আকার এবং জনসংখ্যা দিয়েই কিন্তু সব নয়। সিঙ্গাপুর একটি ছোট দেশ, আমরা 64টা সিঙ্গাপুর বানাতে পারি ডিস্ট্রিক্টের সমান। সো এই ছোট দেশ বা জনসংখ্যা কম, দরিদ্র, এইগুলো আর মেটার করে না, মেটার করে বুদ্ধি। সেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারত সহ যারাই বৈরিতা, ইভেন ইসরায়েলের বিরুদ্ধেও আজকে মাথা শির উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, আজকেও বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে, আগামীকালও হবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ বুক উঁচিয়ে ওই আবু সাইদ মুগ্ধদের মতো দাঁড়াবে এই জাতি, তাই আশা করি, এই কামনা করে আমার প্রথম পর্বের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।